This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা 12টা 6 মানে প্রেস কর্নার। আর শুরুতেই নজর রাখবো আনন্দপুরের দিকে। মৃত্যুপুরী আনন্দপুরের নাজিরাবাদের গোডাউন নিখোঁজ, স্বজনদের খোঁজে হাহাকার। মৃতের সংখ্যা পৌঁছে গেছে 16। এখনো খোঁজ নেই অনেকেরই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী। স্পট থেকে রয়েছেন সুজয় এবং নরেন্দ্রপুর থানার সামনে থেকে রয়েছে সুশোভন। দুজনের কাছে যাবো একে একে। প্রথমেই সুশোভনের কাছে চট করে চলে যাই। সুশোভন, গতকাল আমরা দেখেছিলাম নরেন্দ্রপুর থানার সামনে যারা নিখোঁজ তাদের পরিবার পরিজনরা ভিড় করেছিলেন, গাড়ি যাচ্ছিল, ওই গাড়ি চাপড়াচ্ছিলেন, হাহাকার করছিলেন। আজকের ছবিটা তো তুমি জানো যে প্রায় 16 জনের দেহাংশ পাওয়া গেছে এবং তাদের আত্মীয় পরিজনরা তার মধ্যে রয়েছেন কিনা সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। তাই একেবারে বেশ কিছু পরিবারকে আনা হয়েছে মেদিনীপুর থেকে এবং বর্তমানে তারা নরেন্দ্রপুর থানার সামনে রয়েছেন। তারা আবার যাবেন আজকে ডিএনএ টেস্টের জন্য বারুইপুর আদালতে আবেদন করা হবে। আবেদন মঞ্জুর হলে পরবর্তী কিন্তু তারা যাবেন। দাদা, আজকে আপনারা দেখতে পাচ্ছ যে একেবারে আজকে আপনারা যাবেন কোথায়? এখন বারুইপুর হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে ডিএনএ টেস্টের জন্য। কেন? ডিএনএ টেস্টের জন্য। বুঝতেই পারছো যে দেখো ইতিমধ্যে যে গাড়ি, সেই গাড়ি চলে এসছে এবং সেই গাড়ি করে কাজ করতেন এখানে, কোথায় কাজ করতেন? ওনার একজন দেখো ওনার যিনি আত্মীয় পরিজন তিনি এখানে কাজ করতেন এবং আরেকজন আছে, জিজ্ঞাসা করবো। আচ্ছা, আজকে আপনারা এখন কোথায় যাচ্ছেন? হসপিটাল? এখন হসপিটাল যাচ্ছে ডিএনএ টেস্টের জন্য। আপনার কে মারা গেছে? আমার জামাইবাবু মারা গেছে। দেখো উদ্বেগের মধ্যে কেটেছে, একেবারে চোখে ঘুম ছিল না। স্বাভাবিকভাবেই এখন ডিএনএ টেস্ট করা হবে এবং ডিএনএ টেস্টের পরই কিন্তু স্পষ্টত বোঝা যাবে। আজকে যে আদালতে আবেদন করা হবে, আদালতে সেই আবেদন মঞ্জুর হলেই পরবর্তী কালে কিন্তু তাদের যে ডিএনএ টেস্ট, সেই ডিএনএ টেস্ট হবে। দাদা, আপনাকে জিজ্ঞাসা করি, আপনারা তাহলে কোথায় যাচ্ছেন এখন? ওই যে বারুইপুর হাসপাতাল। ওই আপনার কে মারা গেছে? আমার ছেলে মারা গেছে। আমার ছেলের নাম কৃষ্ণেন্দু ধারা, আমার নাম সুজিত। কি বললো, কতদিন লাগবে? পুলিশের সঙ্গে কোনো নেই। কেন? কিছুই বলছে না তো ওরা। আমার পশ্চিম মেদিনীপুর বাড়ি, মোটামুটি কেউ কোনো কেয়ার করছে না। আমরা অত্যন্ত গরিব, শুধু ভোটের সময় হলে বাড়িতে আসে, নচেত না। আচ্ছা, বলছি বিভিন্ন রাজনৈতিক নেতা, আমি কোনো রাজনৈতিক দলকে বলছি না, তারা বিভিন্ন জায়গায় যে কোনো ঘটনা ঘটলে যায়। এই ঘটনায় আপনাদের অবজারভেশন পেছনে কেউ নেই, পেছনে কেউ নেই। আমরা পশ্চিম মিদনাপুর থেকে না, কেউ নেই। নিজেরাই কি এলেন নাকি কোনো সরকারি উদ্যোগ বা কারোর থেকে কোনো জানানো উদ্যোগ হয় নেওয়া না। হয়েছে? আমাদের পশ্চিম মিদনাপুর থেকে আমরা বলতেছি। আপনারা তাহলে কি করে এলেন? আমরা প্রাইভেট গাড়ি করে এসেছি। আজ 3 দিন প্রাইভেট গাড়ি করে আসছি, যাচ্ছি। পার ডে কত টাকা খরচা হচ্ছে? পার ডে 7,000। আপনাদের রোজগার কত প্রতিদিন? রোজগার সারাদিনে এই তো আজকে 4-5 দিন রোজগার বন্ধ। মাঠে প্রতিদিন রোজগার করলেও কত টাকা করে করে? 300 টাকা। এই যে 7,000 টাকা কতদিনে আপনি জমিয়েছেন? এখন জমাতে পারিনি, ধার দেনা করতে হচ্ছে। কত টাকা ধার হয়েছে আপনার এখন? এখন বর্তমান 10,000 টাকা ধার হয়ে গেছে। এটা কি করে শোধ হবে তাও জানি, সংসার কি করে চলবে তাও জানি। আর কিছু বলতে পারবো না স্যার। বুঝতে পারছো, কান্নায় ভেঙে পড়ছেন উনি। স্বাভাবিকভাবেই উদ্বেগ, উৎকণ্ঠা, তার মধ্যে দুশ্চিন্তা। যে টাকা ধার করে তারা রোজ যাতায়াত করছেন, সেই টাকাটা কিভাবে শোধ হবে এবং পরবর্তীকালে তাদের কি হবে এবং আত্মীয় পরিজনের যে খোঁজ তারা করছেন, সেই সব মিলিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার মধ্যে। তুমি দেখতে পাচ্ছ যে নেই, এটাই আমরা আশ্চর্য হয়েছে, আমাদের পাশে কেউ নেই। আমরা পশ্চিম মিদনাপুর থেকে এসেছি, আমাদের খবরও পর্যন্ত দেওয়া হয়নি কোনো সময়, কোনো কবির ব্যাপার। আপনি এলেন কি করে? আমরা স্যার রোজ আসতেছি যে কোনো যদি করতে এখন পারি। তাহলে যাচ্ছেন কোথায়? এখন আমাদেরকে এখানে থানায় এসে আমরা করলাম। আমরা থানায় আমরা আনন্দপুর ঢুকে পড়ছি, তখন থানা থেকে ফোন করছে যে আপনাদের ডিএনএ টেস্ট হবে, আপনারা আসুন। এখন যাবেন কোথায়? এবারে এই বারুইপুরে যাবো। আপনার কে মারা গেছে? আমার শালা মারা গেছে।
বুঝতেই পারছো যে যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই একটা উদ্বেগ উৎকণ্ঠা সেটা দীর্ঘদিন ধরে তাদের মধ্যেই রয়েছে, কিন্তু এখন তাদের একটাই বিষয়, তারা ডিএনএ টেস্টের জন্য যাবে এবং তারপর সেখানে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলার পর পরবর্তীকালে যখন ডিএনএ ম্যাচিং হবে তারা জানতে পারবেন তাদের আত্মীয় পরিজন কোথায় রয়েছে। কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা তাদের মধ্যে বর্তমান এবং রীতিমতো তারা কিন্তু দুশ্চিন্তায় রয়েছে। যাদের এখন যারা প্রায় 15 জন তুমি জানো যে মিসিং ডায়েরি করেছে, এখন বর্তমানে তাদের ঠাঁই হয়েছে এই নরেন্দ্রপুর থানায়। তার কারণ তাদের কিছুক্ষণ পরেই গন্তব্যস্থল হবে বারুইপুর হাসপাতাল, যেখানে ডিএনএ টেস্ট হবে। সঙ্গে দেখো সুজয়ের কাছে একটু যাই। সুজয়, সুশোভন যে ছবি তুলে ধরলো, সন্তানহারা পিতা তার ছেলের মৃতদেহ দেখতে কলকাতায় আসছে, 10,000 টাকা ধার করে, সেই টাকাটা কিভাবে শোধ করবে জানা নেই, 3 দিন ধরে কোনো কাজ নেই, নাওয়া খাওয়া নেই। কিন্তু কোনো রকমভাবেই প্রশাসনের তরফ থেকে, কোনো রাজনৈতিক দলের তরফ থেকে যারা দুদিন পরে বাড়ির সামনে গিয়ে হাত জোড় করবেন না, তাদের তরফ থেকে কোনো রকম কোনো সাড়া পাচ্ছেন না। সুজয়, স্পটে আছো তুমি। দেখো, একেবারে সেই পরিবারগুলির স্বজনহারা পরিবারগুলি কিন্তু ইতিমধ্যে আজকে এই ঘটনাস্থলেও তারা বেশ কয়েকজন ভিড় জমিয়েছে। উদ্বেগ উৎকণ্ঠায় রাতের পর রাত কাটছে তাদের। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তদন্তের ক্ষেত্রে এখনো পর্যন্ত এই গঙ্গাধর দাস, অর্থাৎ যিনি এই গোটা জমিটার যিনি মালিক এবং যে লেবার কন্ট্রাক্টর এবং ডেকোরেটরসের যিনি মালিক, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এবং দমকলের তরফ থেকে যে গাফিলতির মামলাটি দায়ের করা হয়েছে, সেই মামলায় গঙ্গাধরকে গ্রেফতার করা হয়েছে। তার পাশাপাশি পুলিশের তরফ থেকেও একটি মামলা রুজু করা হয়েছে গাফিলতির এবং অনিচ্ছাকৃত খুনের। যে দুটি মামলা রুজু হয়েছে সেই দুটি মামলাতেই কিন্তু অনিচ্ছাকৃত খুনের ধারা রয়েছে। এবং তার পাশাপাশি দমকলের তরফ থেকে যে মামলাটি রুজু করা হয়েছে সেখানে ওয়েস্ট বেঙ্গল ফায়ার সেফটি অ্যাক্ট, অর্থাৎ সেক্ষেত্রে এই ঘটনাস্থলে সেখানে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকার অভিযোগেও মামলা রুজু করা হয়েছে। এবং গতকাল রাতে, গভীর রাতে অফিসিয়ালি গ্রেফতার করা হয়েছে গঙ্গাধরকে এবং আজকে তাকে বারুইপুর আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। এবং গতকাল আমরা দেখেছি ফরেন্সিক বিশেষজ্ঞদের একটা টিম তারা ঘটনাস্থলে এসেছিল। তারা বেশ কিছু পোড়া কাঠের টুকরো, ছাই, সেগুলি তারা সংগ্রহ করেছে, অর্থাৎ আগুনের উৎসস্থলটিকে তারা খুঁজে বের করার চেষ্টা করছে। কিন্তু সেই প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এর পরবর্তীতে আবার আজকে কিংবা আগামীকাল ফরেন্সিকের টিম আবার তারা ঘটনাস্থলে আসবে এবং আবার তারা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে। এবং ফরেন্সিকের নজরে কিন্তু রয়েছে মূলত রবিবার গোটা দিনের ঘটনা, গোটা সন্ধ্যে থেকে রাত ঘটনা আগে পর্যন্ত কি কি ঘটেছিল সেই বিষয়গুলি তারা জানার চেষ্টা করছে। এবং পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই যারা জীবিত রয়েছেন, যারা পালিয়ে বাঁচতে পেরেছেন, তাদের সঙ্গে এক প্রস্ত কথা বলা হয়েছে। তারা ঘটনার বিবরণ নিয়েছে, ঘটনাক্রম তারা শুনেছেন। তার পরবর্তীতেও তারা যে অন্যান্য সায়েন্টিফিক এভিডেন্স তার সঙ্গে থাকো। সুশোভনের কাছে আরো একবার যাবো। সুশোভনের কাছে আরো একবার যাবো। সুশোভন, তুমি একটু আগে কথা বলছিলে, মানে সন্তানহারা পিতা ছেলের মৃতদেহ নিতে আসছে, 3 দিন ধরে কলকাতায় লোকের থেকে টাকা ধার করে আনছেন, টাকা কিভাবে শোধ করবেন কিচ্ছু জানেন না। পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না। আর নেতারা যারা 2 দিন পরে, 2 মাস পরে বাড়ির সামনে গিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে থাকবেন, তারাও কোনো রকম কোনো রেসপন্স করছেন না। দেখো, খুব স্বাভাবিক এই প্রশ্নটাই এখন একেবারে যে ঘটনাস্থল থেকে শুরু করে নরেন্দ্রপুর থানা, এই প্রশ্নগুলোই কিন্তু বারবার উঠছে। এবং যেই জায়গা থেকে তোমাকে দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই সেই গাড়িতে একে একে তারা উঠতে শুরু করেছেন, তারা যাবেন এখন। দাদা, এবার কি বারুইপুর হসপিটাল? হ্যাঁ, বারুইপুর হসপিটাল নিয়ে যাচ্ছে। আপনারা কি করে এলেন এখানে? প্রাইভেট কারে। প্রাইভেট গাড়ি? এমনি কোনো গাড়ির ব্যবস্থা করা হয়েছিল কারোর? তো করা হয়। কত টাকা ভাড়া লাগলো আপনার? এখন হ্যাঁ, পিছন থেকে বলছে, বলুন। ওদের সাথে 7,000 টাকা। তুমি দেখতে পাচ্ছ যে সেই পরিবার তারা কিন্তু একেবারে গাড়িতে উঠেছেন এবং যাচ্ছেন। এবং প্রয়োজনীয় যে নথি, সেই নথিও নরেন্দ্রপুর থানা থেকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই নথি নিয়েই তারা যাচ্ছেন। এবং যে প্রাইভেট গাড়ির কথা তুমি কিছুক্ষণ আগে বলছিলে, এটা হলো সেই প্রাইভেট গাড়ি। মূলত সেইগুলোই মূলত নিয়ে যাওয়া হবে, সেই পরিবারে যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে একেবারে উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, তার মধ্যেই আজকে যে স্যাম্পল টেস্টের কথা বলা হয়েছে, সেটা যেমন একদিকে আদালতে আবেদন করা হচ্ছে, অন্যদিকে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হবে। সব মিলিয়ে আত্মীয় পরিজন যাদের এখন বর্তমানে নিখোঁজ, খাতায় কলমে সরকারি খাতায় 15 জন, তারা কোথায়, এটাই এখন বড় প্রশ্ন। আর যারা আত্মীয় পরিজন, আসবো তোমার কাছে। এদিকে আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃত্যু হয়নি, খুন করা হয়েছে, বিস্ফোরক দাবি করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
তিনি বলছেন এখানে মৃত্যু হয়নি, এখানে খুন করা হয়েছে। ঠিক কি বলেছেন শুনুন। বাংলার মুখ্যমন্ত্রী এই সমস্ত গরিব মানুষের মৃত্যুর দাম 5 লাখ 10 লাখে নির্ধারণ না করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। কি করে এত বড় বড় সেখানটায় কারবার গড়ে উঠলো, কি করে এত বড় সেখানটায় বিল্ডিং অট্টালিকা গড়ে উঠলো, কি করে গুদাম গড়ে উঠলো, কার পারমিশন নিয়ে, কার কাছে অনুমতি নিয়ে, তার তদন্ত হোক এবং এই সমস্ত অপরাধীদের যাবজ্জীবন সাজার ব্যবস্থা করুন। আমরা যাবজ্জীবন সাজা চাইছি এই সব অপরাধীদের। এরা খুনি, আজকে এটা মৃত্যু নয়, এটা খুন। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, অধীর চৌধুরী বলছেন এটা মৃত্যু নয়, এটা খুন। শাসক দল, আপনারা কি বলবেন? অধীর চৌধুরী বিজেপি যা শিখিয়ে দেন, সকালবেলায় বিজেপি ফোন করে বলে দেন এর উপর একটা স্টেটমেন্ট, মিডিয়া ডেকে সেই স্টেটমেন্ট করে দেন। রসে বসে আছেন অধীর বাবু এখন, কারণ কংগ্রেসে আর ওনার কোনো জায়গা নেই এবং রাজনৈতিক জীবনও শেষ হওয়ার মুহূর্তে। তাই জন্য এখন বিজেপির কাছ থেকে, বিজেপির নির্দেশে, বিজেপির ইঙ্গিতে এখানকার এই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধাচরণ করে যান এবং বিজেপির শেখানো কথা কাকাতুয়ার মতন বলে যান। সুতরাং অধীরবাবুর কথার কোনো মূল্য বা প্রাসঙ্গিকতা নেই। অধীর চৌধুরী যে প্রশ্নগুলো তুললেন, আপনার কথায় উনি বিজেপির কথা বলছেন, ধরে নেওয়া হলো আপনার কথা সত্যি, কিন্তু যে প্রশ্নগুলো তুললেন তার কোনো উত্তর দেবেন না? তার উত্তর মানে কি? তার জন্য তো প্রশাসন এবং পুলিশ ব্যবস্থা নিচ্ছে, কেস রুজু করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে যারা মালিক পক্ষ লোকজনদের, সেটা তো চলছে, সেটাই তো আইনের পদক্ষেপ। আজকে মনে করুন যেখানে যেখানে এইরকম ঘটনা ঘটে, সেটা এখানেও ঘটতে পারে, কর্ণাটকেও ঘটতে পারে, উত্তরপ্রদেশেও, সেখানে তো আইনের এইভাবেই ধারা চলে। তো সেইটাতে অজিত এর আপত্তিটা কোথায়? ধন্যবাদ জয়প্রকাশ বাবু। আনন্দপুর অগ্নিকাণ্ডে শাসক বিরোধী সব পক্ষের ভূমিকায় প্রশ্নের মুখে। এখনো কেন এলেন না মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুললেন মৃতদের পরিজনরা। দেখা মিলছে না বিরোধী দলেরও, ভোটের সময় শুধু দেখা মেলে নেতাদের, ক্ষোভ স্থানীয়দের। খারাপ তো অবশ্যই লাগছে, এখনো আমাদের মুখ্যমন্ত্রী এসে পৌঁছলো না। উনি আসবেন কিনা এখনো কেউ জানেও না, কেউ বলতেও পারছে না। হ্যাঁ, সুজিত বসু এসেছিলেন, উনি কিছু বলেনি। বিদ্যুৎ মন্ত্রী এসেছিলেন, তিনিও কিছু বলেনি। সায়নী ঘোষ এসেছিলেন, উনি বলে গেছে আমরা এর জন্য খুব হতাহত, মর্মাহত, মুক্তমুখ এসব বলে উনি চলে গেছেন। এটা তো সবারই খারাপ লাগে না, এটা আর কি বলবো এখন। হ্যাঁ, গরিবের কেউ নেই, এটাই জানতে হবে। অবশ্যই আসা উচিত, এই সময় তো অবশ্যই আসা উচিত এবং সবাইকে সহযোগিতাও প্রয়োজন। এবং কারুর মুখই তো এখানে আমরা যখন এসে দেখছি, কাউকে কোনো কিছু দেখতেই পাচ্ছি না যে হ্যাঁ এখানে এত বড় একটা বিপদ হয়েছে, কেউ কাউকে সাহায্য করছে, সেটাও কোনো কিছু ছায়া দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, নিশ্চয়ই খারাপ লাগবে। আমরা তো আশা করব যে আমাদের যারা রাজনৈতিক নেতৃত্বরা যে দলেরই হোক না কেন, একটা সাধারণ মানুষের কোনো একটা অসুবিধা হলে পাশে এসে দাঁড়াবে, তো আমরা নাগরিক হিসেবে সবসময় আশা করবো, আমরা নিজের বেলাও আশা করবো। রাগের কথা হয়তো বলবো না, কিন্তু নিশ্চয়ই মনে হয় যে এক্সপেকটেশনটা মানুষের থাকে, সেটা হয়তো মানুষ খানিকটা হতাশ তো বোধ করবেই। খুবই স্বাভাবিক, আমি হলেও করতাম।